দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। এই সরকারের প্রধান দায়িত্ব জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া, এমন মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মোট ভোটার 12,61,70,000। ফেব্রুয়ারিতে ভোট সংখ্যা ও চ্যালেঞ্জ এই শিরোনামে কথা বলবো আমরা। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন সরাসরি। আমি শুরুতে পরিচয় করাতে চাই, আমার সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং আছেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল, আপনাকে দিয়ে শুরু করি। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে কতটুকু এগুলো সরকার? বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে সরকারের প্রধান দায়িত্ব জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া, এবং এনসিপির একজন নেতা বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন শুধু নির্বাচনের রোড ম্যাপ দিলেই হবে না, পাশাপাশি বিচার এবং সংস্কারের রোড ম্যাপ দিতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দুটি বিষয় নিয়ে কি বলবেন? জনগণের মালিকানা, থ্যাংক ইউ ফখরুল সাহেব। জনগণের মালিকানা, জনগণের পালস বুঝে, জনগণের অন্তরাত্মা কি বলে, কি চায়, সেইটা বুঝে জনগণের মালিকানাকে ফিরিয়ে দিতে হবে। সেই মালিকানা হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আর সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দিতে হলে সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো একটা ন্যায়নিষ্ঠ নিরপেক্ষ একটা গণতান্ত্রিক সংসদ নির্বাচন, যেটার জন্য জনগণ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা দিয়ে নির্বাচিত পার্লামেন্টে বসে নির্বাচিত সংসদ সদস্যগণ তাদের সরকার গঠন করবেন, জনগণের প্রতিনিধিরা জনগণের সরকার গঠন করবেন। এইটাই জনগণের মালিকানা। এবং সেই মালিকানা দেওয়ার লক্ষ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটা রোডম্যাপ দিয়েছেন, যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য উনি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। যদিও নির্বাচন কমিশন এখনও শিডিউল ঘোষণা করেনি, সেটা ডিসেম্বর নাগাদ ওনারা ঘোষণা করবেন। তা আমরা মুখিয়ে আছি যে নির্বাচনের একটা রোডম্যাপ হয়েছে। উই গিভ আওয়ার থ্যাঙ্কস টু দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, যে একটা রোডম্যাপ দিয়েছে, সদিচ্ছার কথা বলেছেন। নির্বাচন নিয়ে অনেকগুলি কথা উনি ওনার ভাষণে বলেছেন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, ইতিহাসে লেখা থাকবে সেই নির্বাচন। পুলিশ বা যা যা প্রস্তুতি একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য, যা আমরা টিভি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সব কিছু করা হচ্ছে। যেমন পুলিশ ফোর্স কত হবে সেটা বলা হচ্ছে, নির্বাচন কেন্দ্রগুলি রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। আর্মির ব্যাপারটা এখনও ক্লিয়ার করে না, হুইচ ইজ হাইলি রিকোয়ার্ড টু কন্ডাক্ট এ ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। ওইটাও আনতে হবে, আর্মিকে ডিপ্লয় করতে হবে নির্বাচনের জন্য উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমি মনে করি বর্তমান দেশের যে রাজনৈতিক ভঙ্গুর, আইনগত যে ভঙ্গুর অবস্থা, পুলিশের মধ্যে যে চেইন অফ কমান্ডের অভাব, পুলিশের মধ্যে যে মানে একটা ভয় ভীতি এখনও কাজ করে, এখনও পুলিশ পুরোদমে কাজ করতে পারে না। এই ক্ষেত্রে 6-7 মাস পরে একটা নির্বাচন, সেই নির্বাচনের সেনাবাহিনীর একটা মুখ্য ভূমিকা থাকতে হবে। এবং ফেসিবাদের দোসর যারা আগের নির্বাচনগুলিতে জড়িত ছিল বা যারা এখনও মাঠ পর্যায়ে প্রশাসনে আছে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য সরকার কথা বলতেছে, সেটাও বাস্তবায়িত করতে হবে। যাই হোক, মোটামুটিভাবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য একটা জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক একটা নির্বাচন করার প্রয়াস গভর্নমেন্টের কাছ থেকে প্রকাশ পেয়েছে, এবং সেই মর্মে একটা রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা চিঠিও দিয়েছে, সেকেন্ড স্টেপ কাজটাও করেছে। আর যেটা বললেন একজন এনসিপি নেতা বলেছেন বিচার কাজেরও রোডম্যাপ দিতে হবে। শুনেন, দেখেন, বিচার ব্যবস্থা এটা যারা বলে, আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র আছে এর ভিতরে। বিচার ইচ্ছা করলে আপনি 3 মাসে শেষ করতে পারবেন না, ইটস এ অনগোয়িং প্রসেস। হ্যাঁ, সংস্কার আপনি ইচ্ছে করলে এক্ষুনি করতে পারবেন না। এমন অনেক সংস্কার আছে যেগুলি ইউ মাস্ট নিড দ্য পার্লামেন্ট টু সিট অ্যান্ড টু মানে পারফর্ম দ্যাট ডিউটি টু রিফর্ম দ্য রেস্ট অফ দ্য মানে রিফর্মস মানে ক্লজগুলি। নেক্সট পার্লামেন্টে গিয়ে অনেকগুলি রিফর্মস করতে হবে, সেটা ইচ্ছা করলে এক্ষুনি করা যাচ্ছে না। আর বিচার ব্যবস্থা, বিচার কাজ আপনি ইচ্ছা করলে, বিচার তো শুরু হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ফেসিবাদ শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে, আর অনেকগুলি বিচার চার্জশিট হয়েছে। এগুলি ইচ্ছা করলে তো আপনি 7 দিনের রায় দেওয়াইতে পারবেন না, তাহলে তো সেই বিচার ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বরং সেটা ফেসিবাদ কারো সুযোগ করে দিবে কথা বলার। কাজে বিচারকে বিচারের ভাই চলতে হবে। বিচার নিয়ে আমি যদি বলি এক্ষুনি বিচার কাজ করতে হবে, আই থিঙ্ক এজ এ প্রুডেন্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি, আর আইন সম্বন্ধে জানলে এটা আমার পক্ষে বলা শোভা পাবে না, কোনো নাগরিক এটা বলা উচিত না। মামলা করা হয়েছে, মামলা ইনভেস্টিগেট হবে, চার্জশিট হবে, চার্জশিট আর্গুমেন্ট হবে, বাদী বিবাদীর আর্গুমেন্ট হবে, জাজ সাহেব টাইম নেবেন, উনি ওনারভাবে চিন্তা করবেন, আইনের অ্যাপ্লিকেশন দেখবেন, সব কিছু মেনে ওনারা রায় দিবেন। সেই রায়ের পরে অনেক প্রসেস আছে। কাজে বিচার যদি আমি বলি এখনই রোডম্যাপ দিতে হবে, আগামী 7 মাসের ভিতরে বিচার কমপ্লিট করবে, এটা আনজাস্টিফাইড ক্লেম ফ্রম এনি কর্নার যারা করবে, এটা আমি সমর্থন করি না। বিচার হতে হবে। ফেসিবাদের বিচারের ব্যাপারে কারোই কোনো আপত্তি নেই, সারা জাতি চাই, আমরা চাই বিচার হবে। বিচার ব্যবস্থা যাতে অ্যাকসেপ্টেবল হয় ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, সেইটাও খেয়াল রাখতে হবে। সংস্কার
আমরা বিএনপি এই সংস্কার ওঠার আগেই কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা যে 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছেন, সেটাকে ইনক্লুড করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা রিফর্মসের কথা আমরা বলেছি, যেখানে যে রিফর্মসগুলি এখানে বলা হয়েছে এই 99% আমাদের রিফর্মসে বলা আছে এবং উই আর কমিটেড টু ডু দ্যাট রিফর্মস। কাজে এখানে রিফর্মস নিয়ে সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমরা সরকারে আসলে ইনশাল্লাহ যে রিফর্মসগুলি এখন হচ্ছে সেগুলি হবে, বাকি যা থাকবে যেটা জুলাই সনদে লেখা থাকতেছে বা জুলাই ঘোষণার আলোকে যেটা সনদে আসতেছে, উই মাস্ট ডু দ্যাট। হুইসএভার ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য নেশন, উই মাস্ট ডু ইট ইন আওয়ার পার্লিয়ামেন্ট। যদি আমরা ক্ষমতায় যাই, যদি জনগণ আমাদেরকে ক্ষমতা দিয়ে, আর কমিটেড টু ডু দ্যাট। কাজে ওইটার ব্যাপারে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। তবে এখন যারা যে এক্ষুনি সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার এক্ষুনি করতে হবে, এইখানে আমি একটা আশঙ্কা করে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। সেইটাকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার শক্তভাবে সেটাকে দমন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আমি একটা কথাই বলতে চাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ আদার দেন টু ইলেকশন হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করলে আবার ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, দেশে আবার একটা সংকট তৈরি হবে, যেটা আমরা বাঙালিরা কেউ এখনো চাই না। আভাস কি নিয়ে আমি একটু আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই আবুল কালাম আজাদ মজুমদার। জনগণের মালিকানা ফিরে দেওয়ার পথে কতটুকু এগুলো সরকার? একই রকম প্রশ্ন এনসিপির একজন নেতা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বললেন শুধু নির্বাচনের রোড ম্যাপ দিলেই হবে না, বিচার এবং সংস্কারের রোড ম্যাপও একই সঙ্গে পাশাপাশি দিতে হবে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত জনগণের মালিকানা তো অবশ্যই ফিরিয়ে দিতে হবে, এটা নিয়ে দ্বিমত বা বিতর্ক করার সুযোগ নেই। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ। আর সরকার চেষ্টা করছে যে গণতান্ত্রিক যে উত্তরণ, যেটা ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটাই সরকারের একটা অন্যতম বড় কাজ এবং সেটার একটা অন্যতম বড় শর্ত হচ্ছে নির্বাচন না হলে ডেমোক্রেটিক যে ট্রানজিশন যেটার কথা বলা হচ্ছে সেটা কমপ্লিট হবে না। তো অবশ্যই নির্বাচনের রোডম্যাপ তো ঘোষণা করাই হয়েছে এবং নির্বাচনের জন্য যে প্রস্তুতি জোরসোরে শুরু হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রতিনিয়তই এই বিষয়ে কথা বলছি, আপনাদেরকে জানাচ্ছি সবাইকে আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতিকালীন সময়ে যদি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় সেটাও সরকার সাদরে গ্রহণ করবে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন করতে হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। আর আমার শ্রদ্ধা বড় ভাই উনি যেটা বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে আসলে বিচার তো রোডম্যাপ দিয়ে করা কঠিন, কারণ বিচার তার স্বাভাবিক গতিতে চলবে, স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এবং তার সেখানে কিছু কিছু বিষয়, এর মধ্যে বিচার কার্যক্রম কিছু কিছু বিষয় দৃশ্যমান হয়েছে। বিচার এই প্রক্রিয়াটা উন্মুক্ত আছে, সবাই দেখতে পাবে এবং স্বচ্ছ পদ্ধতিতে বিচারটা হবে। বিচারটা এমনভাবে হতে হবে যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, এটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করি। আইনের কোনো রকম ব্যত্যয় না ঘটে, পুরোপুরি আইনি প্রক্রিয়াটা অনুসরণ করে বিচারটা করতে হবে। বিচারটা একটা জনদাবি, কারণ এতগুলো মানুষের হত্যাকাণ্ড, এটা কোনোভাবেই এটাকে বিচারের বাইরে রাখা যাবে না, এটার কোনো সুযোগ নেই। সো বিচারটা হতে হবে এবং বিচারের কার্যক্রম চলমান আছে। কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর সংস্কারের যে বিষয়টা বলেছেন যে হ্যাঁ, অবশ্যই সংস্কারের একটা রোডম্যাপ তো ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী কাজ চলছেও। সেই রোডম্যাপ অনুযায়ী আপনার ইতিমধ্যে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র সেটা সবার সামনে উপস্থাপন করা হয়েছে। জুলাই সনদেরও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিছু কিছু বিষয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয়তোবা এখনও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসেনি, কিন্তু আলোচনাটা অব্যাহত আছে। এমন না যে আলোচনাটা থেমে গেছে বা এটা নিয়ে কোনো অচল অবস্থা তৈরি হয়েছে, বিষয়টা তা না। এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা চলছে এবং আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়াটা যখন শেষ হবে তখন রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেই বা দেশের মানুষের কাছে আসলে জানানো যাবে যে এতদিন ধরে যে আলোচনাটা হলো বা যে সনদটা স্বাক্ষরিত হবে সেটা কোনভাবে বাস্তবায়ন হবে, সেটা বাস্তবায়ন। কিন্তু এগুলো কোনো নির্বাচনের সাথে সাংঘর্ষিক না। নির্বাচনের সংস্কারের কথা বলছি। নির্বাচনের প্রস্তুতি চলতে থাকবে, পাশাপাশি সংস্কারের কাজও চলতে থাকবে। এই দুটো কাজকেই আসলে আমাদেরকে এখন এগিয়ে নিতে হবে, কারণ আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনি যেটা শুরুতে বলেছেন, বা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওনাকে উদ্ধৃত করে আপনি বলেছেন যে জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। এগুলো নিয়ে আসলে বিতর্কের কোনো অবকাশ নাই, এগুলা করতেই হবে এবং এটা করার জন্যই যা যা করা দরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করে যাচ্ছে। সংস্কারের যে জুলাই সনদ মানে সেটি স্বাক্ষর হওয়ার কথা, এখানে কোনো মত পার্থক্য বা মতদ্বৈততা রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি দেখছেন কিনা আপনি? দেখেন, একটা
গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্র মনস্ক রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মতভিন্নতা থাকবে, মতবিভেদ থাকবে, কিন্তু মতবিরোধ থাকবে না। আমরা কোনো মতবিরোধ দেখছি না, মতভিন্নতা দেখছি। মতভিন্নতা থাকবেই, মতভিন্নতা না থাকলে তো আর গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকে না। এই মতভিন্নতার মধ্য দিয়েই যতটুকু ঐক্যমত্যে আসা যায় তার সবটুকু করার চেষ্টা করা হচ্ছে, যাতে সবগুলো রাজনৈতিক দল আসলে ন্যাশনাল ইউনিটির কথা আমরা অনেকবার ধরে বলেছি যে এই ঐক্যবদ্ধ থেকে এই যে প্রসেসটা বা যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা সেটা বাস্তবায়ন করে। এখানে কোনো বিরোধ নেই, কিন্তু মতভিন্নতা আছে, মত পার্থক্য আছে, এই পার্থক্যটা থাকবে। যতটুকু পার্থক্য গুছিয়ে আনা যায় সেটা চেষ্টাটাই ঐক্যমত্য কমিশন করছে এবং আমরা বিশ্বাস করি এটা একটা পর্যায়ে এসে যাবে খুব শিগগিরই। আপনাদের সরকারের উপরই সবাই আস্থা রাখতে চাইছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করে যেতে হবে। কেউ কেউ বলছে কোনো কোনো দল যে এই সরকারকে সব বিচার করে যেতে হবে, এমনভাবেও বলা হচ্ছে। সেই আস্থার জায়গা থেকে আসলে নির্বাচন, যেটি জনাব আমির খসরু মাহমুদ বলছেন যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো শঙ্কা দেখেন? প্রথমত আস্থা তো থাকতেই হবে, যে আস্থা না থাকলে তো সরকারের পক্ষে কাজ করাই সম্ভব না, মানুষের যদি আস্থা না থাকে। আর যেটা আপনি সরকার তার দায়িত্বটুকু তো পালন করে যাচ্ছে, এটা নিয়ে আমি তো মানে সরকারের মধ্যে সরকারকে রাজনৈতিক দলগুলো সবাই এক হয়ে দায়িত্ব দিয়েছে কিছু গণতান্ত্রিক এই যে ট্রানজিশন এটা কমপ্লিট করার জন্য বা কিছু সংস্কার করার জন্য, সেই কাজটুকু সরকার করে যাচ্ছে। আর সংস্কারের কথা যেটা বলা হচ্ছে যে এটা সংস্কার কমিশনগুলোই কিন্তু যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে তারা কিন্তু বলে দিয়েছে যে কিছু সংস্কার স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী, তারা কিন্তু আউটলাইনটা করে দিয়েছে। তো এখন যেগুলো স্বল্পমেয়াদী সংস্কার সেগুলো হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করে যেতে পারবে, কিছু আছে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব এবং সেই ধরনের অনেকগুলো সংস্কার কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। আর কিছু আছে, আমার ভাই উনি যথার্থই বলেছেন যে কিছু আছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত সংসদে এসে করতে হবে। তো এটা তো একটা কন্টিনিউড প্রসেস, সব সংস্কার প্রস্তাব এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। আবার একেবারে কোনো দল তো চাইছে যে সরকারি সব করে যাবে, সেটা তো চাইতেই পারে, সেই মানুষের তো এক্সপেকটেশন থাকতেই পারে। এক্সপেকটেশন থাকাটা তো দোষের কিছু না, মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করবে, সরকার যতটুকু পারবে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে ততটুকু করে যাবে, বাকি যেটা থাকবে সেটা পরবর্তী সরকারগুলো ধারাবাহিকভাবে করে যাবে, এটাই আমাদের সবার। ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে আবার ওই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল আপনার কাছে আসছি যে আপনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আভাস দেখছেন। কেন ষড়যন্ত্রের আভাস দেখছেন, মানে কেন আপনার কাছে মনে হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে? এই যে আপনি একটু আগে বললেন যে সংস্কার এবং বিচার কাজের রোডম্যাপ না দিয়ে বা শেষ না করে নির্বাচন হবে না, কোনো কোনো রাজনৈতিক দল বলেছে। এতে গিয়ে কি হচ্ছে দেখেন, আমরা ফেসিবাদের যে যখন বিদায়টা হয়েছে সারা জাতি কিন্তু ঐক্যবদ্ধ ছিল যে ফেসিবাদ সরকারের, স্বৈরাচার সরকারকে বিদায় করতে হবে এবং দ্য নেশন হ্যাজ বিকাম সাকসেসফুল, বিদায় হয়েছে। এখন দেশকে দ্বিতীয় পর্যায়ে হলে আমাদের দেশটাকে গড়তে হবে ইন এ ডিসিপ্লিনড ম্যানার, আমাদেরকে গড়তে হবে। গড়ার জন্য আমাদেরকে ইন এ ডিসিপ্লিনড ওয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সেইখানে আমাদেরকে কিন্তু সেই ঐক্যের কথা মনে রাখতে হবে। সেই ঐক্য কিন্তু আমাদের রাখতে হবে যে আমাদেরকে একটা জনগণের সরকার গঠন করতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে সংস্কার বলেন যেটুকু উনি বলেছেন যে যেটা প্রাইমারি রিফর্মস হুইচ আর রিকোয়ার্ড বাই দ্য নেশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন, সেটা কিন্তু গভর্নমেন্ট করতেছে ফ্রি ফেয়ার দেখার জন্য। আমরা এর মধ্যে অনেকগুলি স্টেপ আমরা দেখতেছি যেগুলি ডিফারেন্ট ফ্রম দ্য অটোক্রেটিক রিজম, এর চেয়ে ডিফারেন্ট আমরা দেখতেছি যে চেষ্টা করতেছে আরও যতটুকু সম্ভব। দেয়ার আর এনাফ 7 months টাইম এহেড নির্বাচনে। এই 7 মাসে তো গভর্নমেন্টটা বসে থাকবে না। হোয়াট এভার ইজ পসিবল রিফর্ম করার জন্য এই গভর্নমেন্ট তো ওইটুক পর্যন্ত যাবে, 7 months পর্যন্ত তারা রিফর্মস করতে পারবে, যেটুক দরকার যেটুক প্রয়োজন করার জন্য করতে পারবেন। এখনই যদি বলে যে এখনই করে দেয়, এখন তো করা সম্ভব না। বিচার কাজও ইন এ কন্টিনিউয়াস প্রসেস, কোর্ট বিচার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 7 মাসের ভিতরে ফাইনাল জাজমেন্ট হতেও পারে, নাও হতে পারে। এখন যদি 7 মাস সময় বেঁধে দেওয়া হয় যে এটা 7 মাসের ভিতরে করেই ইলেকশন করতে হবে, সেখানে দেয়ার ইজ এ শঙ্কা, সেখানে দেয়ার ইজ এ কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন অফ স্পিচ। সেইখানে আমাদের ঐক্যের অভাব, তাহলে আমি মনে করি সেখানে ঐক্যের যদি অভাব থাকে, দ্য সিনারিও উই হ্যাভ টু ফেস ইজ দ্যাট দেশে আরেকটা গণ্ডগোল হবে। কী গণ্ডগোল হবে যদি আমাকে বলেন, আই ক্যানট ডিফাইন ইট। জনগণের মানে দেশের মধ্যে কি গণ্ডগোল হয়, জনগণের সেন্টিমেন্ট কোন দিকে যায়, এটা কেউ ডেফিনিশন দিয়ে পারে না। অভাব দেখেন এখন
এই যে আপনি বললেন, যেটা আমরাও শুনতেছি, বিচার কাজের রোডম্যাপ দিতে হবে, না হলে নির্বাচন হবে না। এটা কি ঐক্যের অভাব? আমি মনে করি অভাব বলবেন কিনা? না, ঐক্যের অভাব না ঠিক, কিন্তু যদি কেউ বলে না হলে নির্বাচন হবে না, তাহলে ঐক্যের একটা অভাব আছে। সেখানে আমাদের যেটা আমরা বলবো যে মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, কিন্তু কাট পজিশন থাকবে না। ডিফারেন্স অফ ওপিনিয়নটা যাতে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে না যায়, সেটা সকল রাজনৈতিক দলের খেয়াল রাখতে হবে। যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কালকেও টেলিভিশনে বলেছেন যে দেশকে গড়তে হলে সকল রাজনৈতিক মতাবলম্বী সকল মানুষ আমাদেরকে ঐক্যমত পোষণ করে একসাথে মিলে দেশটাকে গড়তে হবে। এই দেশটাকে এখন গড়তে শুধু একটা বিএনপিও পারবে না, বা আমরাও একলা পারবো না, সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধের জায়গাটা আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন থেকে আমাদেরকে একটা কনসেনসাসে আমাদেরকে পৌঁছতে হবে। সেখানে যদি আমি হার্ড লাইন দিই যে এইটুক জাম্প যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু আর জাম্প হবে না, তাহলে কিন্তু জাম্পের খেলা শেষ, তাহলে তো হবে না। আমাকে কনসেনসাসে পৌঁছতে হবে। জুলাই সনদ তো প্রস্তুত, জুলাই সনদ প্রস্তুত, সেখানে নির্বাচনের রোডম্যাপ হয়েছে, সে জায়গায় ঐক্যের অভাব দেখেন আপনি? না, এই যে যারা বলতেছে এখন, অনেকে বলতেছে না যে, যেমন ধরেন আমরা কোথায় দেখি, যেমন জুলাই সনদের দিন এনসিপির নেতারা অনুপস্থিত, তাদের কাছ থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো ভালো একটা স্টেটমেন্ট আসেনি কি চাচ্ছেন, কেন চলে গেলেন, এটা কিন্তু ক্লিয়ার না জাতির কাছে। জামাত বলতেছে রোডম্যাপ দিতে হবে। জামাতের আমি তাহের সাহেব আরেকটা কথা বলছেন যে এই অবস্থায় নির্বাচন হতে পারবে না। এগুলি খুব কনফিউজিং স্টেটমেন্ট ফ্রম দ্য মানে অপোজিশন পার্টিস, ফ্রম পলিটিক্যাল পার্টিস। এই জায়গাগুলিতে যদি ফেসিবাদের যে সেন্টিমেন্ট দিয়ে আমরা দেশ থেকে বিদায় করেছি, ফেসিবাদকে যদি চিরতরে নির্মূল করতে হয়, তাহলে কিন্তু একটা কনসেনসাসের প্রয়োজন আছে। দেশে যদি সংকট তৈরি করা হয়, দেশে যদি আরেকটা গণ্ডগোলের সৃষ্টি করা হয়, দেশে যদি নির্বাচন না হয়, আমি দেশের ভবিষ্যৎ খুব অন্ধকার দেখি এবং সরকারের ভবিষ্যৎ অন্ধকার দেখি। কাজেই আমার মানে অনেক কিছু প্রকাশ্যে অনেক কিছু বলা যাবে না, অনেক শঙ্কার কথাও বলা যাবে না। বাট আপনি দেখেন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ইজ নট মানে আপ টু দ্য মার্ক টু হোল্ড এ ইলেকশন। সেখানে অনেক দূর আগাইতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে হবে, অনেক শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে নির্বাচন করার জন্য। নির্বাচন ছাড়া কোনো ব্যত্যয় ঘটলে দেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছার লক্ষ্যে ফেসিবাদের বিদায় করেছি, সেই জিনিসটা কিন্তু থাকবে না। কাজে আমাদেরকে সকল রাজনৈতিক দলের ভিতরে শুভ বুদ্ধির উদয় হতে হবে। আগে নির্বাচনটা হোক, কে ক্ষমতায় যাবা না যায় এটা তো জনগণ ডিসাইড করবে, কারা যাইতে পারবে না সেটাও জনগণ ডিসাইড করবে। আর একটা ইলেকশনই তো শেষ ইলেকশন না দেশের, আরও নির্বাচন হবে। যারা যখন ভালো করবে, যারা জনগণকে কনভিন্স করতে পারবে, তারাই ক্ষমতায় যাবে, তারাই দেশ চালাবে, সবাইকে নিয়েই দেশটা চালাবে। ষড়যন্ত্রের কথা বলছিলেন, কিসের ষড়যন্ত্র দেখেন? যদি নির্বাচন না হয় তাহলে তো ষড়যন্ত্র হতে পারে। ফেসিবাদের যারা যদি দূষর দেশে থেকে থাকে, দে মাইট ক্রিয়েট সাম কনস্পিরেসি ইন দ্য নেশন। এটা তারা তো এমন না যে তাদের সমর্থক গোষ্ঠী সব নিশ্চিহ্ন হয়ে গেছে, নট দ্যাট। ঐক্যের অভাবটা কেন? ঐক্যের অভাব কেন এটা তো বলা কঠিন, যারা করতে চায় তারা জানে। বাট আমি মনে করি যারা, এটা আমার মুখে বলা এখন উচিত না। কার স্বার্থ, কি স্বার্থে আসলে এটা স্বার্থটা কি পরে বোঝা যাবে, এখন বোঝা যাবে না পুরা। কেন বলতেছে এটার মর্মার্থ কি আরো পরে বোঝা যাবে। কেন বলতে চায় যে এটা না হলে নির্বাচন হবে না, এটা তো অফকোর্স ইজ এ ভেরি ব্যাড রিমার্কস। আমি মনে করি আমি একটা নির্বাচন চাই, দেশের মানুষ নির্বাচন চাই, দেশের মানুষের অন্তরাত্মা এখন নির্বাচন চাই। সেখানে আমি যদি বলি এই না হলে নির্বাচন হবে না, এটুকু বলতে পারি আমি যে এই করতে হবে, নির্বাচন হবে না, ইফ আই মেক এ কন্ডিশন ফর দ্য ইলেকশন, দ্যাট ইজ এ কনস্পিরেসি। নির্বাচন হবে না কেউ কি বলেছে? না, এই যে বলতেছে নির্বাচন করা সম্ভব না, তাহলে হবে না। অনেকে বলেছে, জামাতের তার আব্দুল্লাহ তাহেরও বলেছে এই অবস্থায় নির্বাচন হতে পারবে না, ট্যান্ট টু নির্বাচন হবে না, সেম ল্যাঙ্গুয়েজ। কাজে এইগুলি থেকেই তো শঙ্কার সৃষ্টি হয়। কাজে এইগুলি থেকে বিরত থাকতে হবে রাজনৈতিক দলগুলির। দেশে যদি মঙ্গল চায়, রাজনৈতিক দল যদি দেশের জন্য ভালো চায়, ফেসিবাদকে যদি রুখতে চায় চিরতরে, তাহলে দেশে একটা নির্বাচনের দরকার, গণতান্ত্রিক সরকার দরকার, দেশে বিচারেরও প্রয়োজন আছে। সেই বিচার ব্যবস্থাও যদি নির্বাচন বিঘ্নিত হয়, আমি আপনাকে বলি, বিচার ব্যবস্থা যদি, বিচার কাজ যদি বিঘ্নিত হয়, নির্বাচন যদি বিঘ্নিত হয়, বিচার কাজ বিঘ্নিত হবে, সংস্কার বিঘ্নিত হবে। সেখানে ফেসিবাদ আবার ডানাপালা মেলে তারা আবার সমাজে আসার চেষ্টা করবে। ওইটাই শঙ্কা, ওইটাই ভয়। ওইটাকে রুখতে হলে সকল রাজনৈতিক দলগুলি যেগুলি দেশে এখন আছে একতাবদ্ধ হয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে, যাতে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হয়। সেই সরকার বাকি রিফর্মস করবে, বিচার কাজ চালিয়ে যাবে। এটাই আমি মনে করি, এর বাইরে আর কোনো অল্টারনেটিভ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে আসি যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা দেখছেন জনাব সাখাওয়াত হোসেন বকুল, আপনি কোনো ষড়যন্ত্র শঙ্কা আপনি দেখছেন কিনা? সরকার আসলে কতটা সফলভাবে রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের জন্য তো কিছু, যে কোনো নির্বাচনে কিছু থ্রেট থাকে, এই নির্বাচনেও কিছু থ্রেট আছে এবং সেই থ্রেটগুলো বিভিন্ন আলোকে অ্যাসেস করা হচ্ছে।
আপনার ভাই কিন্তু একটা কথা বলেছে যে যারা ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল তারা তো বসে নেই, তারাও তো নানাভাবে চেষ্টা করছে নির্বাচনটাকে বানচাল করার জন্য বা বিঘ্নিত করার জন্য। এটা এক ধরনের থ্রেট তো আছেই, এই থ্রেটটা কেউ ডিনাই করতে পারছে না। আরেকটা বিষয়, রাজনৈতিক ঐক্যমত্যের কথা আলোচনা হয়েছে। কোনো কারণে যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, আমরা নির্বাচন বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা তো থাকে। কিন্তু আমরা বর্তমান সরকারে আমরা যারা কাজ করছি বা সরকার বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলো একমত থাকবে। আমরা মাত্র 5 দিন আগে আপনি দেখেছেন সবগুলো রাজনৈতিক দলের উপস্থিতিতে, বড় বড় রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্রটা আপনার ঘোষণা করা হয়েছে। তো 5 দিনে এমন কিছু হয় নাই যে এই যে ব্রডার যে একটা পলিটিক্যাল কনসেনসাস আমরা দেখতে পেয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে, এটা নষ্ট হওয়ার মতো কিছু হয়েছে। আমরা মনে করি যে ঐক্যটা আছে এবং এই ঐক্যটা ধরে রেখেই, মতভিন্নতা থাকবে, মতভিন্নতা নিয়ে কেউ কোনো উদ্বিগ্ন না, কারো প্রত্যেকেই তার রাজনৈতিক মতামতটা মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, তার চাওয়াটাও উপস্থাপন করতে পারবে। এটা যদি তাকে এটা করতে না দেওয়া হয় তাহলে বরঞ্চ এটা অন্যায্য হয়। প্রত্যেকে তার রাজনৈতিক আদর্শটা মানুষের কাছে উপস্থাপন করবে, মানুষই আসলে ডিসাইড করবে তারা কাকে গ্রহণ করবে আর কাকে বর্জন করবে। আর মানুষের ডিসিশন নেওয়ার আসলে একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। আপনি বললেন চ্যালেঞ্জ আছে নির্বাচন নিয়ে, তিনি জনাব সাখাওয়াত হোসেন বকুল বললেন ষড়যন্ত্র আছে, শঙ্কা আছে। এই চ্যালেঞ্জ, ষড়যন্ত্র, শঙ্কা এগুলো সরকার মোকাবেলা করতে পারবে? সরকার তো এগুলো মোকাবেলা করার জন্য কাজ করছে এবং এটার জন্য সব ধরনের স্টেক হোল্ডার যারা আছে প্রত্যেকের সহযোগিতা দরকার। আজকে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে আসে এবং সরকারও কাজ করে, কিন্তু দেখা গেল যে গণমাধ্যম থেকে কেউ কেউ উস্কানি দিচ্ছে, তখন এক ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। আবার রাজনৈতিক দলগুলোর কোনো ন্যায্য দাবি দেওয়ার প্রতি যদি সরকার উদাসীন থাকে, তখনও এক ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। আবার কোনো রাজনৈতিক দল যদি কোনো ইস্যুতে গোঁ ধরে বসে থাকে, তাহলে তখনও এক ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আসলে প্রত্যেককে তার জায়গা থেকে রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে যদি আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই। এবং সেটা যদি করা সম্ভব হয় তাহলেই নির্বাচনটা সুন্দর এবং আমরা একটা কাঙ্ক্ষিত যে পলিটিক্যাল চেঞ্জ সেটা দেখতে পাবো। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন জনাব সাখাওয়াত হোসেন বকুল, আপ টু দ্য মার্ক নয়, আপনি কি তাই মনে করেন? দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর আমরা ইন্টারিম গভর্নমেন্ট যেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে সেই সময় তো খুব ক্যাওটিক একটা সিচুয়েশন ছিল। সেখান থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উন্নত করার চেষ্টা করছে এবং আমরা মনে করি যে এই উন্নতিটা ধারাবাহিক এবং আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং উন্নতির জন্য কিছু যে শর্ত আছে সেই শর্তগুলো সরকার পূরণ করার চেষ্টা করেছে। আপনার একটা নির্বাচনের সময় যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, তাদেরকে ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই প্রশিক্ষণ শুরু হয়েও গিয়েছে। আবার আপনার তাদেরকে প্রযুক্তির ব্যবহার করে যাতে তারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে সকালেই আপনারা দেখেছেন, আমরা জানিয়েছি যে 40,000 বডি ক্যাম আপনার ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা কেন্দ্রে অন্তত একজন পুলিশ সদস্যের শরীরে বডি ক্যামটা থাকে, যাতে করে আসলে ওই সময়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা ওই ক্যামেরার মাধ্যমেও কিন্তু পর্যবেক্ষণ করা যাবে। এবং এই ক্যামেরাটা সঠিক ব্যবহার করা, সেটা শুধুমাত্র এই বডি ক্যামটা কিনেই কিন্তু সরকার তার দায়িত্বটা পালন করার চাচ্ছে না। সরকার চাচ্ছে যে এটার ব্যবহার, সঠিক ব্যবহার। সেই জন্য পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন। তো এই কাজগুলো এই যে আগামী 7 মাস নির্বাচনের আগে আছে, সরকার এই কাজগুলো করে যাবে। কারণ আমাদের সবার আসলে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমাদের সবার একটা বড় চাওয়াটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন। এখনো তো সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দিনে যে লুট হওয়া অস্ত্র সেগুলো উদ্ধার করতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে সেগুলো উদ্ধারে কাজ করছেন, তিনিও শঙ্কা জানিয়েছেন। আসলে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে কতটা? না, এটা তো অনেকাংশেই এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, কিছু কিছু উদ্ধার করা সম্ভব হয়নি, সেটারও চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা বিশ্বাস করি আন্তরিকভাবেই চেষ্টা করছে এই অস্ত্রগুলো উদ্ধার করতে। জি, ধন্যবাদ। আমি আবার একটু আসতে চাই জনাব সাখাওয়াত হোসেন বকুল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব। রাজনৈতিক সংস্কৃতির আসলে পরিবর্তন হচ্ছে না কেন? দায়টা কার? দায়টা রাজনীতিবিদের। আচ্ছা, অবশ্যই সবার দায়। সেই রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করার জন্যই তো সংস্কার। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার, গণতন্ত্র শুধু মুখে বললে হবে না, শুধু সরকারে না, গণতন্ত্র রুট লেভেলে, গ্রাম থেকে সমাজ, সমাজ থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা
এবং প্রতিটা দলের ভিতরে সরকারের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। যখন আপনি গণতান্ত্রিক চর্চা যখন প্রত্যেকটা স্টেপের ভিতরে যখন আসবে তখনই দেখবেন সংস্কৃতিটা পরিবর্তন হয়ে কেন যাবে। হচ্ছে না যে 54 বছর হয়ে গেল, 54 বছর হয় নাই, আমরা যদি এখনো আপনি কেন যদি নতুন রাজনৈতিক দল বলি বা অন্য রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাইছে সব সংস্কারের ক্ষেত্রে, রাজনৈতিক সরকারের উপর কেন আস্থা রাখতে পারে না? আমরা তো আস্থা রাখি সরকারের উপর, সরকার তো সংস্কার করতেছে। সরকারের উপরে আপনারা তো নিজেরাই রাজনীতি করেন। আমরা তো রাজনীতি করি, আমরা তো সংস্কার আমরা তো দিয়েছি করার জন্য। এখন অতীতে কেন পারিনি সেই প্রশ্ন করলে হবে না, আমরা ভবিষ্যতে কি করতে চাই, ইউ হ্যাভ টু লুক আফটার দ্যাট থিং। আমরা দিয়েছি যে এই সংস্কারগুলি আমরা করব জাতির স্বার্থে। আমরা প্রতিনিয়তই আমরা বলতেছি যে আমাদের দলের ভিতরেও গণতন্ত্র করা, প্রত্যেকটা উপজেলা লেভেল ইউনিয়ন গ্রাম থেকে নিয়ে প্রত্যেকটা পর্যায়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে রাজনীতিতে। গণতন্ত্র যখন রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, যখন দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টেবিলিটি যখন ইনক্রিজ হবে, তখনই দেবেন সংস্কৃতি চেঞ্জ হবে, পজিটিভ সংস্কৃতির দিকে যাবে, দেশ তখন উন্নয়নের দিকে যাবে। কাজেই আপনি যারা আমরা বলতেছি যে এই সংস্কারই সব করে যেতে হবে, এটা একটা সন্দেহ পারস্পরিক থাকতেই পারে, কে কোন উদ্দেশ্য বলে জানেন। এই সংস্কার যতটুকু পারতেছে এই সরকার সংস্কার তো করতেছে। আমি বলছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনীতি সংস্কার হইলেই তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। সংস্কার হইলেই রাজনীতির সংস্কৃতিটা কি? রাজনৈতিক সংস্কৃতি হলে অ্যাকাউন্টেবিলিটি। আপনাদের নেতাই বলছেন যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব। রাজনৈতিক সংস্কৃতিটাই তো হলো পজিটিভনেস, ডেমোক্রেটিক। ওই জিনিসটা তখনই আমরা সংস্কারের দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আগে হয় না ওইটা বললে তো হবে না, এখন হবে। এখন হওয়ার জন্যই তো একটা বিশাল আন্দোলন হয়েছে, ফেসিবাদ বিদায় হয়েছে, জুলাই চার্টার হয়েছে, জুলাই ডিক্লারেশন হয়েছে, সকল রাজনৈতিক দলগুলি বসতেছে, ঐক্যমতে বসতেছে, বিভিন্ন দাবি দেওয়া আসতেছে কিভাবে রাজনৈতিক অঙ্গনের সংস্কার করা যায়, কিভাবে রাজনৈতিক সংস্কৃতিটাকে পজিটিভ করা যায়, জনগণের কাছে দায়বদ্ধ করা যায়, জনগণের কল্যাণমুখী কিভাবে রাজনৈতিক সংস্কৃতিটা করা যায়। ওই জন্যই কিন্তু সংস্কৃতির জন্যই সংস্কার হচ্ছে। কাজে যখন সংস্কারগুলির উপায় শেষ হবে তখনই প্রত্যেকটা রাজনৈতিক দল রিয়েলাইজ করবে যে এই সংস্কারগুলিকে আমাদের বাস্তবায়িত করতে হবে রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করার জন্য, যেই সংস্কৃতি জনগণের ইচ্ছাকে পূরণ করবে, যেই সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি জনগণের মনের বাসনাকে পূরণ করবে, দুর্নীতি মুক্ত থাকবে, স্বজনপ্রীতি মুক্ত থাকবে, ওই দিনের বুট রাতে করবে না। রাজনৈতিক সংস্কৃতি কিন্তু ইজ নট এ স্মল টার্ম, ইটস এ ভেরি বিগ টার্ম। এটার ভিতরে অনেক কিছু আছে। সব কিছুই যখন আপনার সংস্কার হবে, যখন আমরা একটা রিফর্মসের পেরিফেরিতে আমরা রাজনৈতিক দলের সকল মানুষ আটকা পড়বো, তখনই দেবেন রাজনৈতিক সংস্কৃতিটা উন্নতি হবে, দেশের অবস্থা ভালো হবে। ওই সংস্কার শেষ হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে। অফকোর্স সাথে সাথে আমরা যখন সংস্কারটা মাইনে নিব তখন রাজনৈতিক সংস্কৃতিও পরিবর্তন হতে বাধ্য। যখন আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি কি ছিল, আগে জোর করে ভোট নিয়ে যেতে হবে, দিনের ভোট রাতে করে ফেলতে হবে, কেউ কথা বললে গুম করে ফেলতে হবে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি ছিল আমাদের ফেসিবাদের 15 বছর। এখন তো একটা সংস্কার হচ্ছে, একটা নির্বাচনী সংস্কার হচ্ছে। এই যে বডি ক্যামেরা, এটা একটা সংস্কার। এই সংস্কার কি সংস্কৃতি দিচ্ছে? যে যার ভোট সে দিবে, এগুলি তো রাজনৈতিক সংস্কৃতি। হ্যাঁ, যেমন মিছিল করা যাবে না, লাঠি দিয়ে মারামারি করা যাবে না, সরকার কঠোর থাকবে নির্বাচন ফ্রি ফেয়ার করার জন্য। দ্যাট ইজ পলিটিক্যাল কালচার। এই কালচার যখন সংস্কার থেকে যখন কালচারটা উদ্ভূত হবে, যখন রাজনৈতিক সংস্কারটা সঠিক হবে, তখন রাজনৈতিক সংস্কৃতিটাও পার্মানেন্টলি জনগণের কল্যাণে স্থিতাবস্থায় আসবে। এটাই আমাদের নেতা আমির খসরু সাহেব মিন করেছেন। উইদাউট সংস্কার আপনি রাজনৈতিক সংস্কৃতিকে আলাদা করতে পারবেন না। রাজনৈতিক সংস্কার যখন হবে, আমার মুখের রাজনৈতিক ভাষার সংস্কৃতিটাও পরিবর্তন হবে। কথায় কথায় নির্বাচন বন্ধের কথা বলবো না, কথায় কথা আপনাকেও হুমকি দেবো না, মিডিয়াকেও বন্ধ করতে যাব না। হ্যাঁ, থ্রেট আসবে না, তখন সহনশীল কথাবার্তা আসবে, অ্যাকসেপ্টেবল থিওরি আসবে, অ্যাকসেপ্টেবল টক আসবে, এটাই মনে করি। আমি আলোচনা আবারও ফিরতে চাই একটি বিরতি থেকে। প্রিয় দর্শক, দেশ সন্ধানী আরও একটি বিরতি ফিরছি, একটু পর সঙ্গেই থাকুন। যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসলে বাধা কোথায়, যেটি জনাব সাখাওয়াত হোসেন বকুল বললেন সংস্কার শেষ হলে রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হবে, আপনিও কি তাই মনে করেন? আমরা তো মনে করি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি কিছু কিছু পরিবর্তন তো আপনি দেখেছেন। আমাদের দেশে দুটা রাজনৈতিক দলকে একসাথে এক টেবিলে অনেক চেষ্টা করে অতীতে বসানো যায় না, বা বসানো গেলেও কোনো ফল আসেনি। সেখানে একসাথে 30টা রাজনৈতিক দলকে নিয়ে প্রতিদিন আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো কিন্তু পরস্পরকে শুনছে, দেশের মানুষ শুনছে। তো এইটা একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না? অবশ্যই পরিবর্তন। রাজনৈতিক দলগুলো ডান বাম মধ্যপন্থী, তাই না? সবাই তো একটা মঞ্চে এসে বা একটা প্ল্যাটফর্মে স্বাক্ষর হলো না। না, এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা তো আলোচনা চলছে। আপনার বরঞ্চ তড়িঘড়ি করলেই বরঞ্চ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর রাজনৈতিক দলগুলো তো একটা প্ল্যাটফর্মে এসে আলোচনা করছে না বাংলাদেশের
এবং অনেকগুলো ইস্যুতে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়েছে। তো এইটা তো একটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, বড় পরিবর্তন আমি মনে করি। আপনার এই যে জুলাই ঘোষণাপত্রটা যে ঘোষণা করা হলো, সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। এখন বাধা কোথায় জুলাই সনদ স্বাক্ষরে? না, আমি জুলাই সনদ স্বাক্ষরে তো কোনো বাধা দেখছি না, অগ্রগতির সুযোগ আছে। তাহলে কবে হচ্ছে সেটা যখন আলোচনা শেষ হবে তখন বোঝা যাবে। এই কবে হচ্ছে এই ধরনের আসলে মানে প্রশ্ন করে আসলে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না। যেটা একটা চলমান প্রক্রিয়া, সেটার কনক্লুশন তো যদি আগে থেকে ড্র করে ফেলা হয় তাহলে তো মনে হবে যে কোনো কিছু রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমি যদি সরকারের পক্ষ থেকে এখন বলেই দিই যে কবে হচ্ছে, তাহলে তো এরকম একটা বলবো বোঝাবুঝির একটা আশঙ্কা থাকে। তার চেয়ে বরঞ্চ রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, তারাই আলোচনা করে ঠিক করুক কবে স্বাক্ষর করবেন, তাই না? তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমি মনে করি যে এইটাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং এই পরিবর্তনের সূচনা হয়েছে। একটা বিশ্বাস সবার আছে এই পরিবর্তনটা সবাই ধারণ করবেন এবং এই পরিবর্তনটাকে ধারণ করে আগামী দিনের রাজনীতিটাকে তারা করে যাবেন। আরেকটা পরিবর্তনের আরেকটা জায়গা হচ্ছে যে এখন কিন্তু এই যে তরুণ সমাজ, যে ছাত্র সমাজ বলে, তরুণ যুবক যারা আছেন, যে একটা জেনারেশন তৈরি হয়েছে যারা রাজনৈতিক দলকে কিভাবে অ্যাকাউন্টেবল করতে হয় তারা সেটা জানে। রাজনৈতিক দল যদি প্রপার পলিটিক্যাল বিহেভিয়ারটা না করে তাহলে তারাই এই রাজনৈতিক দলগুলোকে আবার জবাবদিহিতার আওতায় আনবে। সো রাজনৈতিক দল নিজে থেকেও কিন্তু এক ধরনের পরিবর্তন তার মধ্যে নিয়ে আসবে, এটা সবার বিশ্বাস। এবং আমরা মনে করি যে এখন যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা যদি সবাই ধরে রাখতে পারে এবং সামনে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হবে, দেশে একটা মিনিংফুল সংস্কারও হবে। আমি আবারও আপনার কাছে একটু আসবো। আমি জনাব শাখাওয়াত হোসেন বকুল, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হচ্ছে, কারণ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় আসলে আমরা কতটা উন্নতি করতে পারব? আপনি নিশ্চয়ই এই যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা করেছেন, তার পাশাপাশি কিন্তু প্রতিনিয়তই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং পুলিশকে এই সময় উপযোগী করার লক্ষ্যে কিন্তু অনেকগুলি স্টেপ উনি নিচ্ছেন, যেটা উনিও বললেন। প্রশাসনিক ট্রেনিংয়ে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, আরও পুলিশ রিক্রুটের কথা বলা হয়েছে, কত পুলিশ নিয়োগ করবেন বলা হয়েছে, সিভিল প্রশাসনে কথা বলা হচ্ছে। মোটামুটিভাবে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইজ নট আপ টু দ্য মার্ক, অবশ্যই আমি বলবো। বাট আমি এইটা বলবো না যে এটা একদম সেই ফেসিবাদ পতনের সময় যা ছিল তাও না। আস্তে আস্তে আপনি এত বড় একটা বিপ্লবের পর, এত বড় রক্তক্ষয়ের পর, এটা তো একটা রেভলিউশন এগেনস্ট এ ভেরি স্ট্রং ফেসিজম। সেইটার পরে যে আমরা আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন, যখন সরকার হয় না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কিন্তু পাহারা দিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো ছিল, এদেশের মানুষও ভালো আমরা চাই। এর মধ্যে তো খারাপ লোক থাকবে, একটা দেশে তো সকল লোক ভালো হয় না। কাজে পুলিশও আস্তে আস্তে রিকভার করতেছে, আস্তে আস্তে পুলিশকে পুলিশের জায়গায় নেওয়া হচ্ছে। পুলিশ আস্তে আস্তে ঘর থেকে, আগে তো পুলিশ বেরই হতো না থানা থেকে, এখন বের হচ্ছে। পুলিশকে সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে, প্রয়োজন মতো সেনাবাহিনীর সাথে যাচ্ছে, নতুন পুলিশ কনস্টেবল রিক্রুট হচ্ছে, অফিসার রিক্রুট হবে। আস্তে আস্তে যে বেকমগুলি আছে, যে শর্টফলগুলি এখন আছে পুলিশের ভিতরে, এগুলি আস্তে আস্তে কাভার হবে। ইয়েট আমি আগেও বলেছি আরও 7টা মাস আমাদের বাকি আছে। গভর্নমেন্ট যেহেতু সিনসিয়ার, আমরা দেখি একটা নির্বাচন করার জন্য, নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনের দিকে আরও এগিয়ে যাবে। নিশ্চয়ই। আমি একটু যুক্ত করতে চাই, আর একটি প্রশ্ন রাখতে চাই, যেটি জনাব আবুল কালাম আজাদ মজুমদার বললেন যে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসলে জুলাই সনদ দ্রুত স্বাক্ষর হবে, কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিতে চান না, রাজনৈতিক দলগুলো নিজেরা আসলে একটি সমাধানে যে যাক, এটাই তারা চান, এই সরকার চান। জুলাই সনদ স্বাক্ষরে এখন বাধা কোথায়? আপনারা যেহেতু রাজনীতি করেন, যেটা উনি বলেছেন, ওই যে যথার্থ বলেছেন, একটা কথা বলি শোনা, এই সকল রাজনৈতিক দলগুলি যারা এখন সিট টুগেদার, তারা বসতেছে, যারা আলোচনায়, প্রত্যেকে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিল। তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু মুখে যায় যেটাই বলো, ফেসিবাদকে রুখতে হবে একটা জিনিস কিন্তু আছে। এবং এই যে রাজনৈতিক সংস্কৃতির কথা, এটা কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই বলতেছে, রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করা, উন্নত করা, জনকল্যাণমুখী করা। সেটা করতে হলে দেশের সংস্কারগুলিও করতে হবে। এখানে সংস্কারে এখানে দাড়ি কমা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে, যেটা উনি যথার্থ বলেছেন। জুলাই সনদটা এখন ওভার দ্য ফ্লোরের উপর আছে, যে যার যার মতো দেখতেছে, দেখে কিন্তু আলটিমেটলি আই বিলিভ অল দ্য পলিটিক্যাল পার্টিজ উইল কাম অন দ্য পিন ড্রপ। একটা পয়েন্টে কিন্তু ওনারা এক হতে হবেন, না হলে কারোই ভবিষ্যৎ ভালো হবে না, এটা প্রত্যেকে জানেন। যতভাবেই যারা কথা বলুক না কেন, আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট দ্যাট অল দ্য পলিটিক্যাল পার্টিজ শ্যাল বি ইউনাইটেড টু সাইন দিস জুলাই চার্টার।
যেটা হয়েছে সাইন করবে, হয়তো এদিক সেদিক চেঞ্জ হবে। এখন যেটা উনি বলেছেন আমিও বলি, যদি আমি বলি আগামী 7 দিনের ভিতর সাইন করতে হবে, এই প্রেশার দেওয়ার দরকার নেই, আমার তো সামনে টাইম আছে, দে উইল সাইন ইট। জুলাই সনদ থেকে তারা বের হয়ে যাবে যে আমরা এটা করবো না, এটা কিন্তু বলবে না, বলবে আমি এটা চাই, আরেকজন বলবে আমি এটা চাই না, তার মধ্যে একটা কম্প্রোমাইজের জায়গা আসবে। কাজে এটা সাইন হবে, এটা নিয়ে তড়িঘড়ির কিছু নেই, হয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস হবে। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনি শেষ কথা কি বলবেন? আমি শেষ কথা এটুকুই বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা আন্তরিকভাবে কাজ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর সুস্থ নির্বাচন আয়োজনের জন্য, এবং আমরা চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। যারা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেননি তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাক। আজকে ভোটারদের একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে, আমরা চাই তারা সবাই যাক, ভোট দেখ, ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেখ। সরকার স্বাচ্ছন্দ্যে এই পলিটিক্যাল ট্রানজিশনটা সম্পূর্ণ করতে প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার এবং সাখাওয়াত হোসেন বকুল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।